আপনাকে কথা শুনা আমার পেন পড়ে গেছে মেন, আমি আর খাইতে পারুম না। খাবি না তুই? ফকিন্নির বাচ্চা বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারে না। এখন আমি খাবো না, পেট ভরে গেছে। 5 মিনিটের মধ্যে বিরিয়ানি খেয়ে শেষ করতে হবে। তা না হলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই তোর সময় জ্ঞান বলতে কিছু নাই? এই ভর দুপুরবেলা কেউ ভিক্ষা করতে আসে? আর আমি এটাই বুঝলাম না, দারোয়ান ভাই তোকে কেন ঢুকতে দিল? আমি বারবার দারোয়ানকে বলেছিলাম এই ফকির মিসকিনতে যাতে আমাদের বাসায় ঢুকতে না দেয়। মা তুমি ভুল করতেছো, আমি কোনো ফকির মিসকিন না। আচ্ছা তাহলে তুই কে? এটা আশিকের শ্বশুর বাড়ি না? হ্যাঁ, কিন্তু তুই আশিককে কিভাবে চিনিস? আমি আশিকের মা, গ্রাম থেকে আইছি। তুই আশিকের মা? তোর মতো ফকির আশিকের মা? তুই বললি আর আমি সেটা বিশ্বাস করে দিব? তুই কি আমাকে বোকা ভেবেছিস? আমি সত্যি কইতাছি মা, আমি মিথ্যা কইতে যাবো কেন? তুমি আমার কথায় যদি বিশ্বাস না করো তাহলে আশিকরে ডাক দাও। আশিক বাসায় নেই, ও অফিসে গেছে। ও, তুমি কি আশিকের বউ? হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ, সে একদম পরীর লাহান, কত সুন্দর। ও মা, আমি কি দরজায় খাড়ায় থাকবো না ভিতরে নিবা? মেলা দূর থেকে আইছি, অনেক পেরেশান লাগতেছে। এইসব মিষ্টি কথা বলে লাভ নাই, তোকে আমি বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছি না। আর তুই যতই বলিস আশিকের মা, আমি কথা বিশ্বাস করছি না। আই তুই এখান থেকে যা। আমার কেন যেন মনে হচ্ছে তুই বাটপার দলের সদস্য। এইসব তুমি কি কইতেছো মা? তুমি বিশ্বাস না করলে আশিকে একবার ফোন করে দেখো। তার কোনো প্রয়োজন নেই, তুই যা এখান থেকে। বৌমা, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, এক গ্লাস পানি দিবা, খাইতাম। এই তোর পানি খেতে হলে তুই রাস্তায় গিয়ে পানি খা। আর তুই এখান থেকে যাবি নাকি আমি দারোয়ান ডেকে তোকে ঘর ধাক্কা দিয়ে বের করবো? থাক মা, দারোয়ান ডাকুন লাগবো না, আমি চলে যাইতেছি। হ্যাঁ, আমি মনে হয় ভুল ঠিকানে আয়া পড়ছি, কিছু মনে করে না। যত সব কোথা থেকে অশিক্ষিত গাইয়া ভূত করে আসে। এটা মনে আমার পোলার বউ না, সেটা আমার পোলার বাড়ি না। আমার পোলার বউ হইলে এমন ব্যবহার করতো না। আচ্ছা, হ্যাঁ, এত বড় শহরে আমি কই খুঁজুম আমার আশিকিনি? আমি তো এই শহরের কিছুই ছিলি না, আমি কই খুঁজি? মা, এই শাড়িটা আপনার জন্য। আমার জন্য আবার এই সময় শাড়ি আনতে গেলে কেন বাবাজি? হ্যাঁ, বাহ, অনেক সুন্দর শাড়ি। আমার এই কালারটা খুব পছন্দ। কিন্তু বাবাজি, হঠাৎ করে তুমি আমার জন্য শাড়ি আনতে গেলে কেন? কি বলছেন মা? আজকে আপনার বার্থডে, আমি আপনাকে বার্থডেতে একটা গিফট করবো না তা কি করে হয়? আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? মনে থাকবে না? আপনি এটা কি বললেন মা? আপনি তো আমার শাশুড়ি না, আপনি আমার মায়ের ঊর্ধ্বে। আপনি আমার জন্য কত কি না করেছেন। আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন, আমাকে এই বাড়িতে ছেলের অধিকার দিয়েছেন, আমাকে থাকতে দিয়েছেন। আর তাছাড়া আপনি তো আমার নিজের মায়ের থেকেও আমার কাছে অনেক বেশি আপন। আর তাই তো আপনাকে আমি এত ভালোবাসি, এত সম্মান করি, এত শ্রদ্ধা করি। তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম বাবা। আচ্ছা শুনুন মা, একটা কাজ করব, আপনি, আমি আর অদিতি এই 3 জন মিলে আজকে রাতে বাইরে ডিনার করব, আর আপনার জন্য কেক কাটবো। না না বাবাজি, এইসবের আবার কি দরকার? কি বলছেন মা? দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। আমি যদি আপনার আপন ছিল তো আমি কি সব করতাম না? এটা কিন্তু আমি মন খারাপ করলাম আম্মা। তুমি তো আমার নিজের ছেলের মতোই। এই সময় আবার কে এলো? মা অদিতি, মা অদিতি, দেখ তো কে এলো। আচ্ছা,
আমি তাড়িয়ে দিলাম। এই তোর মতলবটা কি বলতো? মা, বাইরে যে যারে এই ঠিকানা দেখাইছি হ্যাঁ গেছে এই বাড়িরই ঠিকানা। আমার কোনো মতলব নাই মা, আমি আমার পোলার কাছে আইছি। শোন, তোর ছেলে এখানে থাকে না। হ্যাঁ মানছি আমার স্বামীর নামও আশিক, কিন্তু তোর মতো ফকিন্নির ছেলে আমার স্বামী হতে পারে না। শোন, তুই এখান থেকে যা, আমাকে একদম বিরক্ত করিস না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ও মা, আশিক যদি বাড়িতে থাকে তাহলে একবার আমার লোকে দেখা করায় দাও। যদি হ্যাঁ কয় যে আমি তার মা না, তাহলে আমি চলে যাবো। তুই এখান থেকে যাবি নাকি গা ধাক্কা দিয়ে বের করবো? আরে কি হয়েছে? চিনাচিনি করছিস কেন? কি হয়েছে? দারোয়ানকে কতদিন বলেছি কোনো ফকির মিসকিনকে যেন ঘরের ভিতরে ঢুকতে না দেয়। দারোয়ান তো কথাই শোনে না। মা, তোমাকে বলেছিলাম না আজকে সকালে একটা ভিক্ষুক এসেছিল, এই সে ফকিনীটা। আর উনি নিজেকে দাবি করছে উনি নাকি আশিকের মা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। না না না, এটা আশিকের মা হতেই পারে না। এক্স্যাক্টলি মা, আমি সে কখন থেকে তাকে বোঝানোর চেষ্টা করছি উনি আশিকের মা হতেই পারে না, কিন্তু উনি কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে, নিজেকে দাবি করছে উনি নাকি আশিকের মা। দাঁড়া, আমি আশিককে ডাকছি। আশিক বাবাজি, ও আশিক বাবাজি, এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। মা, তুমি আবার আশিককে ডাকতে গেলে কেন? আরে দাঁড়া না, বুড়িকে দেখলে মজা পাবে। আসুক। কি ব্যাপার মা, আপনি আমাকে ডেকেছেন? এই তো আমার পোলা আশিক। বাবা, বাবা তুই কেমন আছিস বাবা? মা, তুমি এখানে? আশিক? এ বুড়ি তোমার মা? হ্যাঁ, আমার মা। তুমি না বলেছিলে তোমার মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, তাহলে উনি তোমার বাসা ছিল কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা একটু ভিতরে যাও, আমি কথা বলছি। আয়। ও বাবা, তুই কেমন আছিস বাবা? এই, তুমি এখানে কেন আসছো? তোমাকে এই বাড়ির ঠিকানা কে দিয়েছে? ও বাবা, তুই তো কোনোই যোগাযোগ রাখলি না। আগে তাও দোকানে ফোন করতি, তা ওই দোকানের ফোনে মাঝে মধ্যে কথা হইতো, কিন্তু তোর নাম্বার বদলানোর পরে তো আর কোনো যোগাযোগ নাই তোর লগে। গ্রামে যে একটা তোর বুড়ি মা আছে এই কথা তো তুই ভুলেই গেছ। হাই, তোর বন্ধুর কাছ থেকে অনেক কষ্টে ঠিকানা জোগাড় কইরা আমি হেন আইসি বাজান। জানোস বাজান, তোরে দেখার লাগে না আমার পোড়ানটা খালি কানছে। বাস হইছে, তুমি এখানে এসে একদম ঠিক করনি মা। তোমার জন্য আমার বউ আমার শাশুড়ির কাছে আমার মাথাটা হেড হয়ে গেছে। আচ্ছা, আমাকে দেখতে এসেছো, দেখা হয়ে গেছে, মনটা ভরে গেছে, প্লিজ এখান থেকে 1 মিনিট নাও, এই টাকা নাও, এখান থেকে যাও। বাবা, হ্যাঁ আমার টাকা পয়সা কিছু লাগবো না, আমি আইছিলাম তোর লগে কয়টা দিন থাকতে, কয়টা দিন থাকতেই আবার চলে যাব। তোমার এখানে থাকার দরকার কি? তুমি অন্য কোথাও যাও। বাবা, কয়টা দিন থাকি তারপরে আবার চলে যাবো, আমার কয়টা দিন থাকতে দিবি না বাবা? আমার কিছুই ছাড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার শাশুড়ির সাথে কথা বলছি, যদি আমার শাশুড়ি তোমাকে থাকতে দেয় তাহলে এখানে থাকতে পারবা, আদার্স থাকতে পারবা না। আসো ভিতরে, আসো আসো। আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না, ওই ফকিনি নাকি আশিকের মা। অবাক তো আমিও হয়েছি। যাই হোক, তুই তাকে ফকিন্নি বলিস না। হাজার হোক আশিকের মা তোর শাশুড়ি, ছেলে যদি শোনে অনেক কষ্ট পাবে। মানে কি এখন ওই ফকিন্নিটাকে আমার মা ডাকতে হবে? কখনো না। তুমি ওই মনেটাকে দেখেছো? কি নোংরা ছেঁড়া কাপড় পরে আছে, আবার শরীর দিয়ে ঘামের গন্ধ। নো 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 নো, আমি কোনো মতে ওনাকে মা ডাকতে পারবো না। আমি জানি ওই বুড়িকে তুই মা ডাকতে পারবি না, কিন্তু আশিকের কথা চিন্তা করে হলেও তোকে ডাকতে হবে। ওনার শরীর দিয়ে ঘামের গন্ধ। ইস! কি তোমার মাকে বিদায় দিয়ে দিয়েছো? মা বলেছিল কটা দিন এখানে থাকতে চায়, আর তাছাড়া আমি তো তাকে আর ইনভাইট করে এখানে নিয়ে আসিনি। মানে কি এখন কি ওই মহিলা আমাদের সাথে থাকবে? ওনার যোগ্যতা আছে আমাদের সাথে থাকার? শোনো,
উনি যেহেতু এসেই পড়েছে, ওনাকে কিছু খেতে দাও। খাওয়া শেষ হয়ে গেলে ওনার হাতে কিছু টাকা দিয়ে ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসো। এই বাড়িতে থাকার ব্যাপারে আমি তাকে কিছুই বলিনি। মা, উনি তো মুরব্বী মানুষ, বয়স হয়েছে, কটা দিন এই বাড়িতে থাকতে চায়। তবে আপনি যদি অনুমতি দেন তাহলে এই বাড়িতে থাকবে, তা নাহলে আমি তাকে এখনই বিদায় করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো সে কয়টা দিন থাকুক, কিন্তু একটি কথা, গেস্ট রুমে থাকতে পারবে না, কারণ যখন তখন আমার গেস্ট চলে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না, ওনার জন্য কোনো গেস্ট রুম দরকার নেই। রান্নাঘর অথবা ড্রয়িং রুমে কোথাও পাটি বালিশ বিছিয়ে দিব, সে ওখানেই ঘুমাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, তুমি এটা কি করলে? তুমি ওই ফকিন্নিটাকে এখানে থাকার অনুমতি দিয়ে দিলে। তুমি যদি ওকে অনুমতি না দিতে তাহলে ও তো চলে যেত। খামাখা ঝামেলা করলে। কোনো ঝামেলা করিনি। আরে আমি যদি নিষেধ করতাম তাহলে জামাই কষ্ট পেত, ভাবতো আমার শাশুড়িটা কেমন। আমি অনুমতি দিলাম না, 2-4 দিনের ব্যাপারই তো। এমনিতেই তো আমাদের কাজের মহিলাটা চলে গেছে, ওই বুড়ি যে কয়দিন থাকবে সেই কয়দিন ওকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করিয়ে নেব, কি বলিস? এটা তুমি ঠিক বলেছ। ওই বুড়িকে দিয়ে এবারে সমস্ত কাজ করাবো আর 3 বেলা খাবার খাওয়াবো। ওকে আর কোনো বেতন দিতে হবে না। খুশি হয়েছো? ভালো হয়েছে। এখন তুমি এই বাড়িতে কেন আসছো আমাকে বলো। তোমার আশাতে আমার শাশুড়ি আমার বউয়ের সামনে মাথাটা আমার হেড হয়ে গেছে, এবার তো খুশি তুমি? ও বাজান, তোর শাশুড়ি কি কইছে? আমার কি চলে যেতে কইছে? না, তোমার মতো এত ছোট মন মানসিকতার মানুষ না আমার শাশুড়ি না। আমার শাশুড়ির মন অনেক বড়, সে দয়া মায়া করে তোমাকে পারমিশন দিয়েছে থাকার জন্য। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, তুমি কিন্তু এই বাড়িতে একেবারে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করো না। যে কয়দিন এই বাড়িতে থাকবে আমার শাশুড়ি আমার বউ তোমাকে যা যা বলবে তুমি ঠিক সেই কাজগুলোই করবে। খবরদার, তোমার কোনো কাজে যাতে তারা অসন্তুষ্ট না হয়। ঠিক আছে বাবা, আমি তার বউ আর শাশুড়ি মতের মতোই চলবো। তারাও সন্তুষ্ট হয় এমন কাম আমি করুম না বাজান। আর শোনো, তোমাকে থাকার জন্য কোনো রুম দেওয়া যাবে না, তুমি এই ফ্লোরে থাকবে। তোমার জন্য পার্টি আর বালিশের ব্যবস্থা করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার থাকতে কোনো সমস্যা হবে না তো? বাড়িতে গিয়ে আবার বলো না যে আমার ছেলের বাসায় গিয়েছিলাম আমাকে ফ্লোরে থাকতে দিয়েছে, তাহলে কিন্তু আমার রেপুটেশন একদম মাটিতে চলে যাবে। কি কর বাবা, আমি আমার নিজের পোলার নামে বদনাম করবো? না করলে আমার ভালো। থাকো, তোমার শোয়ার ব্যবস্থা করতেছি আমি। আরে আরে আরে, কি করছেন আপনি সব? আপনি নোংরা শরীর নিয়ে সোফায় কেন বসতে যাচ্ছেন? আপনি বুঝতে পারছেন, আপনি যদি নোংরা শরীর নিয়ে আমাদের সোফায় বসেন তাহলে আমাদের লাখ টাকা সোফাটা নষ্ট না হয়ে যাবে। মারে, ঠিকানা খুঁজতে খুঁজতে অনেক হাঁটতে গেছে, ঠ্যাংগুলো একটু ব্যথা হয়ে গেছে, তাই একটু হইতে চাইছিলাম। তাই বলে আপনি নোংরা শরীর নিয়ে আমাদের সোফায় বসবেন? দরকার হলে আপনি ফ্লোরে বসেন, কিন্তু আমাদের সোফায় বসতে পারবেন না। আর বউ না মা, তুমি রাগ করো না। আর বিয়ান, আপনি যে আমারে থাকার অনুমতি দিছেন এর লিগে আমি অনেক খুশি হয়েছি বিয়ান। আপনি যে কয়দিন থাকতে চান থাকেন, তবে আমার কোনো আপত্তি নাই। একটি শর্ত আছে। কি শর্ত বিয়ান? আমাদের কাজের মেয়েটা 2 দিন হলো বাড়ি চলে গেছে, তা এখন আপনি যদি এখানে থাকেন আমাদের রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু আপনাকে করতে হবে। বাসন মাজা, কোনো কাজ ফেলে রাখা যাবে না, আপনিই করবেন। কি পারবেন তো? আমি এই বাড়ির কাম করুম? হ্যাঁ, আমাদের বাসায় থাকতে হলে আপনার কাজ করে থাকতে হবে। আর আপনি যদি কাজ করতে না চান তাহলে আমাদের বাসায় থাকা দরকার নেই। এবার ভেবে দেখুন কি করবেন। না না বৌমা, ঠিক আছে, আমি কামগুলো কইরা দেব। হ্যালো, এখন আপনি যান, আপনি গোসল করে আপনার এই নোংরা কাপড় চোপড় পরিষ্কার করুন। কেমন গন্ধ আসতেছে। শুনুন, আপনি গোসল করে আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে আনবেন। আয়। কি ব্যাপার, তুমি বসে আছো? নাস্তা কোথায়? আমি অফিসে যাবো না, আমার তো লেট হয়ে যাচ্ছে। এই কথা আমাকে জিজ্ঞাসা করছো কেন? এই কথা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো। তোমার মাকে আমি বারবার বলে রেখেছি সকালে নাস্তার জন্য আমরা তাড়াতাড়ি পাই, কিন্তু তোমার মা সে তো মহারানী, তার তো ঘুম ভাঙে না সকালবেলা।
কি বলবো জামাই বাবাজি, তোমার মা যে এত অলস। আমি যদি আগে জানতাম তাহলে এই কাজের কথা তোমার মাকে আমি বলতাম না। সকাল সকাল যদি নাস্তা না পাই, আমি আবার আলসারের রোগী, কি যে করি, কি যে খাবো এখন, তা ভালো লাগে না। মা, মা, এই মা! ও বাজান, আমারে ডাকছ? মানে খুব খুশি মনে ধরে চলে আসছো, নাস্তা কোথায়? সকালে একটু তাড়াতাড়ি উঠতে পারো না? ও বাবা, তাড়াতাড়ি তো উঠি, রাইতের আইটা বাসন মাজতে মাজতে দেরি হয়ে যায়। কেন রাতের এঠো বাসন আপনি রাতে মাজবেন, সকালে মাজতে যাবেন কেন? ঠিক আছে মা, আজ থেকে রাইতে মেজা থুন। আমার অফিসে যেতে লেট হচ্ছে, আমি কি না খেয়ে যাব? ওকে ফাইন, আমি না খেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমার শাশুড়ি মা, ওনার তো আলসারের সমস্যা আছে, যদি দেরি করে খেয়ে ওনার তো প্রবলেম হবে। তোর মাথায় কি কমন সেন্স মতো কিছু নাই? কালকা থেকে আর দেরি হইব না বাবা। সরব, আমি অফিসে গেলাম, আমার লেট হয়ে যাচ্ছে। ও বাবা, একটু সবুর কর, নাস্তা হয়েই গেছে, নাস্তাটা খাইয়া যা, খালি পেটে বাইরে যাইতে হয় না বাবা। আমার নাস্তা খাওয়ানোর জন্য তোমার যদি ইন্টেনশন থাকতো না, তুমি এত দেরি করতে পারতে না, বুঝতে পেরেছো? তোমার নাস্তা তুমিই খাও, তোমার নাস্তা খাওয়ার সময় আমার হাতে নেই। তাই সরব। আপনার কারণে আপনার ছেলে না খেয়ে চলে গেল, এখন দাঁড়িয়ে আছেন কেন? আমার মুখের দিকে না তাকিয়ে যান, আমাদের দুজনের নাস্তাটা নিয়ে আসুন। যাইতেছি। তোর শাশুড়িটা অবশ্য কাজকর্ম করে ঠিকই, কিন্তু একটু কচ্ছপের মতো স্লো স্লো যায়। এই যে শুনুন, 2 মিনিটে নিয়ে আসবেন, আমি আমার ক্ষুধা সহ্য করতে পারি না। এই মহিলার একটা ওষুধ আছে, জানো কি? ওনাকে ধমকের উপর রাখতে হবে, ওনাকে ধমকের উপর রাখলে উনি ঠিকভাবে কাজ করে। আরে তাড়াতাড়ি নাস্তাটা নিয়ে আসুন। ও, আমার আবার আলসার আছে। আই, এটা কি? এটা কি? আমার জামাটা পরলো কিভাবে? বউ, আমি ইচ্ছা কইরা পুরি নাই, মনের বলে ইস্তারি করতে যাই, পুরা গেছে গা। ভুলে পড়ছে, হ্যাঁ? মনোযোগ কোথায় থাকে আপনার? মনোযোগ দিয়ে যদি আমার জামাটা ইস্ত্রি করতেন তাহলে আমার জামাটা পরতো না। কাপড় ইস্তারি করার সময় বিআইন সাহেব ডাক দিছিল, আমি বিআইন সাহেবের ডাকের কথা শুনতে গেছিলাম, পরে আয়সা দেখি জামাটা পুরা গেছে। বৌমা, আর কখনো এরকম হইব না। ভুল করে পড়েছেন নাকি কাজের ভয়ে পড়েছেন? কি কও বৌমা, আমি ইচ্ছা করে তোমার জামা পরতে যাবো কেন? আর কিসের জন্য? কাজের ভয়ে করেছেন। গতকালকে চা বানানোর সময় চিনির জায়গায় আপনি লবণ দিয়েছেন, আর আজকে আমার কাপড়টা ইচ্ছা করে পরেছেন। কেন করেছেন বুঝি না এসব? সব কাজ না করার ধান্দা আপনার। তুমি আমারে ভুল বুঝতেছো বৌমা, আমার এমন কোনো ইচ্ছা ছিল না। শুনেন, আপনাদের মতো মহিলাদের না খুব ভালো করে জানা আছে। এই যে আপনি যে আমার এত দামি জামাটা নষ্ট করেছেন, আপনি জানেন এটার দাম কত? এই জামাটার দাম 18,000 টাকা। কিনে দিতে পারবেন আপনি? সামর্থ্য আছে আপনার? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? চিল্লাবো না তো কি করবো? দেখো দেখো, তুমি তোমার মা আমার এত সুন্দর দামি জামাটাকে ইচ্ছা করে ইস্ত্রি দিয়ে পুড়ে ফেলেছে। কেন পড়েছিল ওসব বুঝি না। বাবা বিশ্বাস কর, আমি ইচ্ছা করে এমন করি নাই। যে কাজটা তুমি করতে পারো না সে কাজটা তুমি করতে চাও কেন? আমার ভুল হয়েছে, আমারে তোরা মাফ করে দে। আপনি বারবার ভুল করবেন আর আমরা প্রতিবারই আপনাকে মাফ করব, তা তো কখনো হয় না। এক কাজ কর, আপনি এখন মাফ চান, আমার জামাটা আবার নতুন করে এনে দেন। বাবা তুই বৌমারে এমন আরেকটা জামা কিনা দিস। হ্যাঁ দিব তো, আমারই তো দিতে হবে, কিন্তু টাকাটা যে কোথা থেকে আসবে সেটা তো আমি ভালো করে জানি। টাকা কি তুমি দিচ্ছ আমাকে যে বাবা এই নিয়ে টাকা দিলাম, এটা দিব আমাকে জামা কিনে দিতে, আমি জামাটা নষ্ট করে ফেলেছি? আমাকে তোর কথা বলতেছো? রাগে আমার গাটা জ্বলছে, মনটা যাচ্ছে এই বুড়িটারে দুটো থাপ্পড় মারি। এই বুড়িটারে দুটো থাপ্পড় মারলে না আমার মনটা অনেক শান্তি হতো। কি কইলা বৌমা? আমি তোমার শাশুড়ি, গুরুজন, তুমি আমারে থাপ্পড় মারতে চাইলা? আর তোর বউ তোর সামনে আমারে থাপ্পড় মারতে চাইলো, তুই কিছুই বলি না? কি বলবো আমি এখানে? আর দোষটা তো তুমিই করেছো, তাই রাগের মাথায় তোমার গায়ে হাত তুলতে চেয়েছিল, মারে তো আর নেই। গুরুজন রে মারতে চাওয়া আর মারার মধ্যে কোনো পার্থক্য নাই। আমারে থাপ্পড় মারলেই যদি তোমার রাগ কমে তাহলে মারো থাপ্পড়, আমি কিচ্ছু মনে করবো না। তোমার থাপ্পড় খাইয়া আমি পাপের প্রায়শ্চিত্ত করি। নাটক করে, সব নাটক নাটক। এই
আপনি এখন আমার চোখের সামনে থেকে সরেন, সরেন, না হলে আমি আপনাকে রাগের মাথা দুধরে থাপ্পড় মেরে দেবো। আচ্ছা থাক না, বাদ দাও। কি ব্যাপার দাঁড়িয়ে আছো এখন? বুঝলাম না কিছু। তোমার ইচ্ছেটা বলতে না, যাও। হয়তো একটা কথা বউ, তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি কোনো চিন্তা করো না। আমি ঠিক এর থেকে দামি একটা শাড়ি তোমাকে আমি গিফট করবো, ঠিক আছে? তোমার মাকে সাবধান করে দিও, উনি যদি আমার মাথা তার কেটে ফেলে না, তা তোমার মার খবর আছে। ও শোনো না, রাগ করো না। বিরিয়ানি নিয়ে আসছি, খেয়ে দিয়ে। বিরিয়ানি খাওয়ার বলে জানে আমি কত বিরিয়ানি পছন্দ করি, সেই লেগে তো আমার লেগে বিরিয়ানি নিয়ে এসে খাই। আমি খাই খাই, আমি বিরিয়ানি খাই। কি ব্যাপার? আপনি আমার জন্য আনা বিরিয়ানি খাচ্ছেন কেন? কাকে জিজ্ঞেস করে খাচ্ছেন? খাবার দেখলে শুধু খাই খাই, পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেননি? আমার পোলাই তো আমার লেগে বিরিয়ানি নিয়ে এসে কইলো ডাক দিয়া, মা বিরিয়ানি আনছি খায় নাও। আপনার জন্য আনছে না? মোটেই না, আমার জন্য আনছে। আমি জামাইকে ফোন করে বলে দিয়েছিলাম অফিস থেকে আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে, কারণ বিরিয়ানি আমার খুব পছন্দ। আর আপনি আপনি খেয়ে ফেললেন। খাবার দেখলেই জিভে লোল আসে, তাই না? আপনি না জিজ্ঞেস করে আমার কি ব্যাপার আমার কি? দেখো না বাবাজি, তুমি আমার জন্য বিরিয়ানি এনেছো, হ্যাঁ তোমার মা না জিজ্ঞেস করে বিরিয়ানিটা খেয়ে ফেলেছে। ও যে খাচ্ছে, দেখো না। তোমার প্রবলেমটা কি? আমার শাশুড়ির জন্য আনা বিরিয়ানি তুমি কেন খাচ্ছ? একটু লোভ সামলাতে পারলেন না? আপনার খেতে ইচ্ছে করেছিল বলতে আমি জামাইকে বলে দিতাম 2টো প্যাকেট নিয়ে আসতো। অন্যের জিনিস খাওয়ার আগে অনুমতি নিতে হয়, এইটুকু জ্ঞান বুদ্ধি আপনার নেই? দেখো না বাবা, তুমি আমার জন্য বিরিয়ানিটা আনলে খেতে পারলাম না। আজ পর্যন্ত কেউ আমারে খাওয়ার লেগা কথা কই নাই, খাওয়ার ফুটা দেয় নাই। জীবনে প্রথম কেউ আমারে খাওয়ার ফুটা দিল। রোজ চাই আমার মইরা যাইতে ইচ্ছা করে, আমারে মেসে খাওয়ার ফুটা দিল। এই তো নাটক শুরু হয়ে গেছে। প্রথমে দোষ করবে, পরে অভিনয় করবে, কান্নাকাটি করবে, এইসব করে ছেলের সামনে আমাকে ছোট করবে, আমাকে দোষী করবে। আপনার মতলব আমি বুঝি না, না? মা, আমি কি একবার বলেছি যে এখানে আপনার দোষ? আপনার কোনো দোষ নেই। দোষ করে থাকলে আমার মা করেছে, আপনি নির্দোষ। আপনার কোনো দোষ হতেই পারে না। আচ্ছা মা, আপনি না হাত করবেন না। আচ্ছা আমি আমি আপনার জন্য আবার এগিয়ে এনে দিচ্ছি। এটা যেহেতু এটা পরে ফেলেছে, এটা সেই খাক, আপনার খাওয়া দরকার নেই। আমি নতুন করে রেস্টুরেন্ট থেকে এনে দিচ্ছি, ঠিক আছে? আপনি রাগ করেন না প্লিজ। হ্যাঁ, এখন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? খাবারটা যখন এটু করেছেন খেয়ে ফেলেন। আপনাকে কথা শুনা আমার পেট ভরে গেছে নেন, আমি আর খাইতে পারুম না। এই খাবার আমার গলা দিয়ে নামবো না। খাবি না তুই? ফকিন্নির বাচ্চা, বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারে না। এখন আমি খাবো না, পেট ভরে গেছে। 5 মিনিটের মধ্যে বিরিয়ানি খেয়ে শেষ করতে হবে। তা না হলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। খাও, 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 খাও। ইদানিং না চোখে না ঝাপসা দেখতেছি, বুঝছো? তাহলে তুমি ওই চশমা পরে ঘুমাও। মজা নিলা তাই না? এই চশমা পরে আমি ঘুমাবো? ওমা, চশমা পরে ঘুমালে তো তুমি স্বপ্ন ক্লিয়ার দেখতে পাবা। বলো, তুমি যদি চশমা ছাড়া ঘুমাও তাহলে তো তুমি স্বপ্নে ঝাপসা দেখবে।
এই তুমি কি মজা বলতেছো আমার সাথে? হ্যাঁ, ও বাপ, এরা তো ঘুমাস না। আই, আপনি এখানে কেন এসেছেন? আর আপনি জানেন না যে কারোর রুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়? আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, তাই তাড়াহুড়া করে ঘরে ঢুকে গেছি বৌমা। আচ্ছা, রাতের বাসন মাজা হয়েছে? না বৌমা, ওই শরীরটা ভালো লাগতেছে না তো, মাথা ঘুরতেছে, হাত পা কাঁপতেছে, তাই মাজতে পারি নাই। এগুলো হলো আপনার কাজ না করার বাহানা। আপনার মতো কিছু মানুষ আছে, কাজ দেখলে তাদের শরীর খারাপ হয়ে যায়, আর আপনিও সেই রকম মানুষ। বৌমা, আমি তো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করি, আজকে সত্যি সত্যি শরীরটা খারাপ লাগতেছে। বাবা, আমার একটু ডাক্তারের কাছে নিবি? মাথাটা কেমন ঘুরতেছে, হাত পায়ে বল পাইতেছি না। রাত কয়টা বাজে দেখেছেন? হ্যাঁ, ঘড়ির টাইম একবার দেখেছেন? এই রাতের বেলা আপনার ছেলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আর আপনার তো তেমন কোনো অসুখ হয়নি যে আপনাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। আচ্ছা মা শোনো, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি এখন ঘুমাবো। তুমি আল্লাহ রাস্তায় যাও তো, কালকে অফিস আছে আমার। ও কি বলেছে শুনেন নাই? যান, বাকি কাজগুলো সেরে একটা নাপা খেয়ে শুয়ে পড়বেন, আর রাতে যদি বেশি খারাপ লাগে তাহলে আরেকটা নাপা খেয়ে নেবেন, কিন্তু মাঝ রাতে আমাকে একদম ডাকাডাকি করবেন না, কারণ মাঝ রাতে আমাকে কেউ ঘুমের মধ্যে ডাকাডাকি করলে আমার মাথা খারাপ হয়ে যায়। যান, দাঁড়িয়ে আছেন কেন? যান, বের হন। তোমার মায়ের আচার আচরণ এখন আমার বিরক্ত লাগছে। নতুন একটা কাজে মেয়ে পেলে তোমার মাকে এখান থেকে বের করে দিবে। ঠিক আছে, একটা বিশ্বস্ত মানুষ পাওয়া তো খুব টাফ ব্যাপার, তাই না? তাছাড়া সে তো একটা বিশ্বস্ত মানুষ, কাজের লোকটা তো বিশ্বস্ত হয় না। আচ্ছা কয়টা দিনের তো ব্যাপার, একটু সহ্য করো না। আচ্ছা হয়েছে, থাক, শুয়ে পড়ো। হয়েছে, শো হয়েছে তো, অনেক রাগ করছো, শো। বাবা, আল্লাহ আমার বোনের মাথা ঠান্ডা করে দাও। ওদিকে ফিরে শোবা। অদিতি, অদিতি, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আর তুমি এখনো রেডি হওনি? অফিস যাওয়া না? আর বলো না, আমি ঘুম থেকে ওঠার পর থেকে চোখে কিছু দেখতে পাচ্তেছি না, সবকিছু ঝাপসা দেখতেছি। তুমি তো এখনো চোখের ভিতরে গ্লাস দাওনি, গ্লাস না দিয়ে তো তুমি ঝাপসা দেখবাই। তুমি গ্লাস দাও, তা ঠিক দেখবা। এই যে চশমা পরেও ঝাপসা দেখতেছি, চশমা ছাড়াও ঝাপসা দেখতেছি। অদিতি, আমার মনে হয় চোখটা নষ্ট হয়ে যাবে, আমি মনে হয় অন্ধ হয়ে যাব। আহা, তোমরা তো চিন্তা করছো কেন? সমস্যা যেহেতু বেশি হচ্ছে, তাহলে আমরা আজকে ডাক্তারের কাছে যাই। হ্যাঁ ঠিক বলছো, চলো চলো। ডাক্তার, আপনি পরীক্ষা নিরীক্ষা করে এখন কি বুঝলেন? ওর কি হয়েছে? ওনার চোখের নার্ভ শুকিয়ে গিয়েছে। এই সমস্যাটা মেবি ওনার অনেক দিন ধরেই হচ্ছে, তাই না? জি ডাক্তার, আমি ওকে অনেকবার বলেছি, যেহেতু তোমার চোখের সমস্যাটা বেড়ে গিয়েছে, তুমি একটা ভালো ডাক্তার দেখাও। হ্যাঁ ডাক্তার সাহেব, ভুলটা আসলে আমার। আমি অফিসের কাজের চাপের জন্য ঠিকমতো ডাক্তার দেখাতে পারিনি। আমি নিজে অবহেলা করেছিলাম। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি চশমা ছাড়া ঘোলা দেখতাম, এখন চশমা পরেও আমি ঘোলা দেখছি। সব কিছু আমার সামনে ঝাপসা। আচ্ছা, যা হওয়া তো হয়ে গিয়েছে, এখন এটা নিয়ে আর ভেবে লাভ নেই। ডাক্তার, এখন আপনি বলুন, এটার সমাধানটা কি? আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে, ওনার চোখ আর কখনো ঠিক হবে না। হয়তো
কিছুদিনের মধ্যে উনি পুরোপুরি অন্ধ হয়ে যাবে। কি? আরে ডাক্তার সাহেব কি বলতেছেন আপনি এসব? মাথা ঠিক আছে আপনার? দেশের চিকিৎসার অবস্থা তো উন্নত হয়ে গেছে, আর সেখানে আপনি আমার চিকিৎসা করাতে পারবেন না? আর এটা কোনো কথা নাকি? হ্যাঁ দেখেন ডাক্তার সাহেব, আপনি আমার চোখটা ঠিক করে দেন। আমি কিছু দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখতেছি। যত টাকা লাগে আমি দিব তো। সরি মিস্টার আশিক, আপনি যতই টাকা খরচা করুন না কেন, আপনার চোখ আর কখনো ভালো হবে না। ফালতু কথা, আপনি একটা ফালতু ডাক্তার। ডাক্তারের কোনো যোগ্যতা আপনার ভিতরে নাই। আরে আজব কথা তো, আমার চোখের সমস্যা হচ্ছে সেটাকে কে ঠিক করতে পারবে না? শোনেন, আপনি না ডাক্তারি জানেনই না। দরকার পড়লে আপনার থেকে আমি আরো বড় ডাক্তার দেখাবো, আমার চোখ ঠিক করাবো। এই চলো তো, এই ডাক্তার কাছে আমি এক মুহূর্ত থাকবো না, তুমি চলো আমাকে নিয়ে। ভাই তুমি শুরু করতে থাকি। হ্যাঁ আমার চোখ ঠিক করতে পারবে না? কি বলতেছে? আমি কথা হয়ে যাবো নাকি? ডাক্তার, আমি এক্সট্রিমলি সরি। আপনি প্লিজ ওর কথা মাইন্ড করবেন না। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ইটস ওকে, ওনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আপনি ওনাকে নিয়ে বাসায় যান। উঠো, চলো। আর ভাই যাবে নাকি? তুমি কই নিয়ে আসছো? আমার ডাক্তারি বোঝে? ডাক্তার সাহেব, সেদিন আপনার সাথে আমি অনেক অন্যায় আচরণ করে ফেলেছি। রাগের মাথায় আপনাকে জানা তাই বলেছি। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। ইটস ওকে, সেদিন যে আপনার মন মানসিকতা ভালো ছিল না সেটা আমি বুঝতে পেরেছি। আমি কিছু মনে করিনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনুরোধে আপনি আমার বাসায় আসছেন। ওসব কথা বাদ। ডাক্তার সাহেব, এখন তো একেবারেই দেখতে পাচ্ছে না। ওর দৃষ্টি ফেরানোর কোনো উপায় আছে? ওনার চোখ আর কখনো ভালো হবে না। ডাক্তার সাহেব, তাহলে কি সারা জীবন আমার জামাই এভাবে অন্ধ হয়ে থাকবে? একটা উপায় অবশ্য আছে। উপায়? কি উপায় বলুন? কেউ যদি আপনাকে চোখ ডোনেট করে, তাহলেই অপারেশন করে আপনার দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব। ওর জন্য এখন চোখে টোনার আমি কোথায় পাবো? অনেক মানুষ আছে যারা মৃত্যুর আগে তার চোখ ডোনেট করে যায়। এমন কোনো মানুষ যদি ওনাকে চোখ ডোনেট করেন, তাহলে ওনার দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব। আবার তার কোনো আপন মানুষ চাইলে তাকে একটা চোখ ডোনেট করতে পারে। ডাক্তার সাহেব, এমন কোনো আপন মানুষ তো নেই যে আশিকের জন্য চোখ ডোনেট করবে। তাহলে তো ডোনারের অপেক্ষা থাকতে হবে। ডাক্তার সাহেব, ডোনারের অপেক্ষা কতদিন করতে হবে? সেটা তো বলা সম্ভব না। ডোনার পেতে কয়েক মাস লাগতে পারে, এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। হতাশ হবেন না, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। সৃষ্টিকর্তা চাইলে খুব তাড়াতাড়ি একজন ডোনার পেয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। অন্তত পক্ষে আপনি চাটা খেয়ে যান। না না, অন্য কোনো দিক খাবো। এখন আসি। এই চল, ভিতরে চল, তোর সাথে আমার কথা আছে। আয়। বাবা, তুই কিছু খাবি না? মা, ওনারা কি আছে না চলে গেছে? ওরা চলে গেছে। না মা, আমার কিছু খাইতে ইচ্ছে করতেছে না। কি কস বাবা, তুই খাইলে তো কিছু খাস নাই। এইভাবে না খায়া থাকলে তো তুই শরীর আরো খারাপ করবো বাবা। আর শরীর খানা, আমার জীবনটাই মা পুরো নষ্ট হয়ে গেছে। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল মা। কান্দিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি কি এমন অন্যায় করলাম মা? আল্লাহ আমার চোখে আলোটা খাইরা নিল। মা, ও মা, আমি তো তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার অনেক অবহেলা করছি। ও মা, তুমি কি আমার বর্তমান দিছ না? এটা তুই কি কস বাবা? দুনিয়ার কোনো মাই তার সন্তানকে বর্তমান দিতে পারে না, কোনো মাই দিতে পারে না। আমি কোনো বর্তমান দিতেই বাবা। আল্লাহ, আমি কি এমন দোষ করলাম তুমি আমার চোখের আলোটা দেখাইরা নিলা? আমি কি আর কোনোদিনও দেখবো না আল্লাহ? এখন কি করবি, কিছু ভেবেছিস? কোন ব্যাপারে বলছো? কিছুই তো বুঝতেছি না। আরে আশিকের কথা বলছি। আশিক অন্ধ হয়ে গেছে, ওর চাকরি থাকবে না। চাকরি না থাকলে সংসার চলবে কি করে? কিছুদিন পরে দেখবি ও তোর বোঝা হয়ে গেছে। ছোট বাচ্চার মতো সবসময় ওকে খেয়াল করতে হবে। যতই হোক, ও তো আমার স্বামী মা। এসব আবেগের কথা বাদ দে। আবেগ দিয়ে জীবন চলে না। তোকে তোর বাস্তবতা বুঝতে হবে। নিজের ভালো কিসের সেটা তোকে বুঝতে হবে।
সারা জীবন তো আমরা অন্ধকে বসিয়ে খাওয়াতে পারবো না, তোর সামনে লম্বা একটি জীবন পড়ে আছে। তাহলে তুমি আমাকে এখন কি করতে বলতেছো মা? এভাবে আশিকের সাথে থেকে তোর জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। তুই এক কাজ কর, আশিককে ডিভোর্স দিয়ে দে। আমরা আশিককে ওর মায়ের সাথে ওর গ্রামে পাঠিয়ে দেব। ডিভোর্স দেব? হ্যাঁ দিবি। রিয়েলসা, আপনি সব কি কইতাছেন? হ্যাঁ, নিজের মায়ের সংসার পাকাইতেছেন? আপনি আমাদের মধ্যে কথা বলতে আসবেন না। বৌমা, তুমি আমার পোলারে চাইরো না। আমার পোলা তোমারে অনেক ভালোবাসে, তোমারে সারা বাঁচবো না। আপনি যেমন আপনার ছেলের কথা চিন্তা করছেন, আমিও সেরকম আমার মেয়ের কথা চিন্তা করতেছি। একটা অন্ধের সাথে থেকে আমার মেয়ের জীবন নষ্ট করতে আমি দেব না। আমি ডাক্তারের সব কথা শুনছি। ডাক্তার কইছে আপন কেউ যদি চোখ দেয় তাইলে আমার পোলার চোখ ভালো হয়ে যাইব, ও আবার আগের মতো সুস্থ হয়ে যাইব, সব কিছু দেখতে পারবো। বৌমা, তুমি আমার পোলারে চাইরো না। আপনি আপনার চোখ দান করবেন ছেলের জন্য? হ করুন। ঠিক আছে, আমার মেয়েও আশিককে ছাড়বে না। তবে আমার একটি শর্ত আছে, আপনি যে চোখ দান করেছেন এই কথাটি কিন্তু আশিককে বলতে পারবেন না। আমার পোলার সুখের লেগা আমি সব সত্য মাইনা নিব, যে কোনো সত্য মাইনা নিতে রাজি আছি। আচ্ছা মা, আশিককে যে আমার শাশুড়ি চোখ দান করলো, এই কথাটা তুমি আমাকে আশিককে জানাতে মানা করলে কেন? আরে বোকা মেয়ে, আশিক যদি জানতে পারে যে ওর মা ওকে চোখ দিয়েছে, তাহলে ওর মার প্রতি ভালোবাসা বেড়ে যাবে আর আমাদের গুরুত্ব কমে যাবে। এইটুকু বুঝিস না? ঠিক বলেছ, কিন্তু মা আজকে তো আশিক হসপিটাল থেকে বাসায় আসবে, আর ও যদি এসে দেখে ওর মা অন্ধ, তাহলে তো বুঝেই যাবে ওর মাই ওকে চোখদান করেছে। আশিক বাসায় এলে ওর মাকে দেখতে পেলেই না বুঝবে যে ওর মা ওকে চোখ দিয়েছে। তার আগে তো বুড়িকে আপনার সাইজ করে দেব। সাইজ মানে? আরে সাইজ মানে ওই বুড়ি তো আর এ বাসায় থাকবে না, তার আগে তো আমরা বিদায় করে দিব। বাসায় থাকবে না মানে তাহলে কোথায় থাকবে? আরে রাস্তায় থাকবে। তুই একটা কাজ করবি, তোর শাশুড়িকে হসপিটালের নাম করে গাড়িতে করে বাইরে নিয়ে যাবি, তারপরে একটা জায়গা দেখে রাস্তা যেখানে ভিক্ষা টিকা পাওয়া যায়, সুবিধা, বসতে সুবিধা, সেখানে ফেলে দিয়ে আসবি। মা, তাই বলে আমি রাস্তায় ফেলে দিয়ে আসবো? আরে রাস্তায় তো ফেলবি, রাস্তায় ফেললে সে বসে ভিক্ষা করতে পারবে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, না খেয়ে মরে যাবে না। বিয়াই, ও বিয়াই, বিয়াই। হ্যাঁ ডাকছি বিয়াই, আসেন আসেন, একটু সোজা যান, সোজা যান, সোজা যান। হ্যাঁ হ্যাঁ, একটু, হ্যাঁ যান যান, এবার একটু বায় করেন, বায় করেন। হ্যাঁ সোফা, এই যে সোফা, সোফা হাত দেন, হাত দেন। এবার আসেন আস্তে আস্তে, জি জি, এবার বসেন বসেন বসেন। বেআইন, আমি একটা কথা বলতে চাই। আজকে আশিকের চোখ খুলবে, তো আমি চাচ্ছিলাম প্রথম চোখটা খোলার পরেই ও ওর মাকে দেখুক। আপনি হসপিটালে যাবেন ওর সাথে। বৌমাকে আমার সাথে করে নিব? আরে কি বলেন, নেবে না কেন? মা বলে কথা, অবশ্যই নেবে। আপনি যান, আপনার বৌমাকে নিয়ে হসপিটালে যান। হ্যাঁ মা, আমি আপনাকে সত্যি নিয়ে যাব, চলেন আমার সাথে। যান, হ্যাঁ একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যান, আমি পরে আসবো। বাবা, অনেক কষ্টে আপদটাকে বাড়ি থেকে বিদায় করলাম। যাক, এখন একটু শান্তিতে থাকা যাবে। জানো বাবাজি, তোমার জন্য আমরা খাওয়া দাওয়া নেওয়া সব বন্ধ করে দিয়েছি, এমনকি রাতে ঘুমাতেও পারি না। তোমার এই চোখের ডোনার খোঁজার জন্য অনেক কষ্টে আমরা একটা ডোনার খুঁজে পেয়েছি, তাই না মা? যেখানে আমার বিপদের সময় কেউ আমার পাশে থাকেনি, সেখানে আপনারা দুজন
ছায়ার মতো আমার পাশে ছিলেন। আপনারা দুজন অনেক কষ্ট করেছে, আপনাদের দুজনের প্রতি আমি চিরকৃতজ্ঞ। মা, অদিতি, আপনারা দুজনে আমার খুব আপনজন। আপনারা যদি আজকে না থাকতেন আমার যে কি হতো। আহা, কি বলছো সেন? আমি আর মা থাকতে তোমার খারাপ কিছু হতে পারে না, আচ্ছা, বাসায় আসার পর থেকেই আমার মাকে দেখছি না, সে কোথায়? জানো বাবাজি, যেদিন আমি বললাম দুটো চোখ পাচ্ছি না, আপনি কি মানে ছেলের জন্য চোখ দিতে পারেন, এই কথা শুনে সে যে একটা লাভ দিল, লাভ দিয়ে তড়ি ঘড়ি করে গাঠি মাঠি বসকা সব, এমনকি আমাদের বলারও প্রয়োজন মনে করেনি যে সে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আমরা এত ডাকলাম যে বেআইন বেআইন যাবেন না যাবেন না, কে শুনে? আমার মেয়ে অনেক ডাকছে, বলছে শাশুড়ি আম্মা এই সময় বিপদে ফেলে আমাদের যাবেন না। কে শুনে কার কথা? সে চলেই গেল গ্রামের বাড়ি, তাই না মা? থাক তার কথা, আমি এখন বুঝতে পারছি আমার কে আপন আর কে পর। আমার মায়ের থেকে আমার শাশুড়ি আমার আপন। আপনি আমাকে সব থেকে বেশি ভালোবেসেছেন। হ্যাঁ বাবাজি, ঠিক বলেছো। কি ব্যাপার মা, কি হয়েছে? আর বলো না বাবাজি, হঠাৎ ব্রেকটা কাজ করছিল না, দেখলে না কেমন জাম্প করলো, তাই আমি ব্রেক করে থামিয়ে দিয়েছি। পানি পানি, আমার একটু পানি দাও, কেউ কেউ একটু পানি দাও, পানি। আচ্ছা মা, একটা মিনিট। হ্যাঁ, আমার কেউ একটু পানি দাও, পানি। এই যে মুরব্বী, পানি নিয়ে আসছে, উঠেন উঠেন। আরে পানির জন্য মানুষ এত কষ্ট। মা, ও মা, হ্যাঁ, তুমি এখানে? কে কে? আমার ভুলার মতো গলা আওয়াজ। বাবা, বাবা তুই? হ্যাঁ হ্যাঁ মা, তুমি আমার দেখতে পাইতেছো না? আমি আসি। বাবা রে, আরে তুই দেখতে পাইতেছিস? তুই ভালো হয়ে গেছিস? মা, আমি তো সবকিছু দেখতে পাইতেছি, আমার তো চোখ ঠিক হয়ে গেছে, কিন্তু তোমার চোখে চশমা কেন মা? আমি কিছু বুঝলাম না, তুমি কি দেখতে পাইতেছো না? তুমি এখানে পড়ে আছো কেন? বাবা রে, তুই যে দুনিয়া দেখতে পারতেছিস, এতে আমি সুখী, আমার চোখ দেখুন লাগবো না বাবা। মা, তার মানে তুমি আমার চোখ দান করছিলা? তুমি আমার বলো নাই কেন তাহলে? তোমার এই অবস্থা মা। বাবাজি চলো, দেরি হয়ে যাচ্ছে। ও, আপনার এখন খুব তাড়া হয়ে গেছে তাই না? আপনারা আমার যাওয়ার কথা বলতেছেন? আমার মা আমার চোখ দান করছে, কই একটা বার তো আপনার এই কথা কর নাই আমারে। আপনারা তো আমার লোকে মিথ্যা কথা কইছেন, আমার মারে রাস্তা ফালাই রাখছেন। আপনারা কি মানুষ? থাক বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার লিগাও গো বকিস না বাবা। তুই যে দেখতে পাইতেছস, তুই যে বউ নিয়ে সুখে শান্তিতে আসস, এতেই আমি সুখী বাবা। মা, তুমি সব কি বলতেছো? তোমার কি হয়েছে মা? আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না মা। না বাবা, আমার হাসপাতাল নিতে গো না, আমার সময় শেষ বাবা। বাবা রে, আমি আমি আর বাঁচব না বাবা। বাবারে তুই জানোস আমি কেন গ্রাম থেকে শহরে আইছি? আমার আর সময় নাই বাবা, আমি আর বেশি দিন বাঁচুম না। আমি কয়টা দিন তোর কাছে থাকতে আইছিলাম বাবা, আমি কয়টা দিন তোর কাছে থাকতে আইছিলাম। আমার কোথাও নেওয়া লাগবো না বাবা। মা, মা তুমি কোনো চিন্তা করো না মা, আরে আমি আছি তো মা। আমি অনেক ভুল করছি, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো মা। তো তুমি আমার সাথে চলো মা, তুমি আমার সাথে চলো, চলো মা। মা, আশিক, আমার মনে হয় কি উনি মারা গেছে। বাবাজি যখন মারাই গেছে তখন এখানে ফেলে রেখে যাও, কোনো আঞ্জুমাল মফিদুলকে খবর দেব, ওরা নিয়ে যাবে, লাশ কবর দিয়ে দিবে।
আমার মা নাই না, আমার মা মারা গেছে। মাগো, ওই মা, ওই মা, আমি তো মাপ চাই নাই মা, তুমি মরে গেলা। ও মা, আমি তো অন্যায় করছিলাম তোমার সাথে মা। ও মা, কথা কও, দেখো তোমার চোখ দিয়ে আমি দেখতেছি মা, কথা কও, আমি অনেক অন্যায় করছি মা, আমার মাফ করে দাও মা। এই এই কি বললেন আপনারা? আমার মায়ের অন্য মানুষ কবরস্থানে দাফন দিব? যা কষ্ট করার মা আমার জন্য করছে, দুনিয়ায় কোনো মা ওটা করে না। আরে আমি তো আপনার মায়ের ভালোবেসে বিয়ে করছিলাম, আপনারা তো আমি শাশুড়ি না, আমার মায়ের থেকে বেশি মূল্যায়ন করছিলাম। কই, আমি যখন অন্ধ হয়ে গেছিলাম আমার তো আপনি চোখ দেন নাই, আমার ভালোবাসার বউ তো আমার চোখ দেয় নাই, আমার মা আমার চোখ দিছে। এই মায়ের মারা লেগে যাবো জানেন, বাবা যখন মারা গেল আমার মা মানুষের বাসায় কাম করে আমার পড়াশোনা করেছি, আমার মা কত কষ্ট করছে। আমি সারাটা জীবন আমি আপনার প্রার্থনা দিছি, আমি ভাবছি আমার মা বড় না আমার শাশুড়ি বড়, কিন্তু আমার জন্য আপনারা কি করছেন? আমার মাটারা রাস্তায় পালায় রেখে গেছেন। এই আপনারা কেমন মানুষ? আপনারা কি মরবেন না? আমি অন্যায় করছি আমার মাল লাগে, আমার মাটারা শেষ বয়সে আমি একটু সুখ দিতে পারি নাই। এই আপনারা কোথায় গা? ও মা, মাগো, আমার একদম মাপ চাওয়ার সুযোগ দাও মা। আমি ভাবছিলাম মার থেকে শাশুড়ি বলো না রে মা, তুমি দিন শেষে আমার ভালোবাসলাম, আমার কেউ ভালোবাসে নাই। ও মা, তোমার জন্য আমি দুনিয়ার আলো দেখতেছি। ও মা, আমি তোমার যাবো না মা। ও মা।